আজকের গল্পটি পার্থ চট্টোপাধ্যায়ের রাত্রির যাত্রী। এটি একটি অলৌকিক গল্প। আশা রাখি আপনাদের ভালো লাগবে। আমি হৈমন্তী, শুরু করছি আজকের গল্প। বিমল চক্রবর্তী থিয়েটারের মহলা দিয়ে বাড়ি ফিরছিলেন। মহলা বসে গৈপুরের মিত্তির পাড়ায়। তার বাড়ি পাশে গ্রামে ইছাপুর। এখন দু গায়ের মধ্যে পিচের রাস্তা হয়ে গেছে, দুপাশে বাড়িঘর উঠেছে, কিন্তু যে সময়কার কথা বলছি তখন ধুলো ভরা মেঠো রাস্তা, দুদিকে বনশিউলি আর আশশেওড়ার জঙ্গল। সবে দেশ ভাগ হয়েছে। কিছু কিছু উদ্বাস্তু পরিবার এসে জঙ্গল সাফ করে ঘরবাড়ি তৈরি করতে শুরু করেছে। পুজোর আর দেরি নেই, দেবী পক্ষ পড়ে গেছে। পুজোর 3 দিন থিয়েটার, 3টি নাটকেই বিমল চক্রবর্তীর বড় পার্ট। ভালো নাটক করেন বলে আশপাশে গ্রামে তার খুব নামডাক। মনে মনে গর্বও আছে তার। এমনিতেই ভয় ডর কম, লম্বা চওড়া চেহারা, ইয়াব বুকের ছাতি, বেছে বেছে পাঠও করেন তেমন। বঙ্গে বর্গীতে ভাস্কর পণ্ডিত, দুর্গাদাসে দুর্গাদাস, টিপু সুলতানে মসিয়ে লালি। মহলা শেষ হতে ইদানিং একটু বেশি রাত হয়ে যাচ্ছে। এমনিতেই গ্রামের লোকেরা সকাল সকাল ঘুমিয়ে পড়ে। তার উপর বিমল চক্রবর্তী যখন বাড়ি ফেরেন তখন নিশুতি রাত। চোর ডাকাত ভূত কাউকেই ভয় করেন না, তবে সাপ আর বুনো শুয়োরের উৎপাত থেকে বাঁচার জন্য হাতে একটি লাঠি আর 5 ব্যাটারির টর্চ নিয়ে চলেন। লাঠি ঠুকতে ঠুকতে কখনো কখনো গুনগুন করে গান করেন। মাইল 2 মতো রাস্তা এইভাবেই চলে যান। অন্যদিনের চেয়ে আজ একটু বেশি রাত হয়ে গেছে। তৃতীয়ার চাঁদ সন্ধ্যের দিকে উঠে কিছুক্ষণের জন্য ফিকে আলো দিয়ে আবার ডুবে গেছে। সারা পথে ঘুটঘুটটি অন্ধকার। বিমল চক্রবর্তী লাঠি ঠুকঠুক করে এগিয়ে চলেছেন আর ভাস্কর পণ্ডিতের পাটের কথা ভাবছেন। হঠাৎ পাশে ঝোপ থেকে গোটা 2 শিয়াল ডেকে ওঠে হুক্কা হুয়া। সঙ্গে সঙ্গে দিক বিদিক কাঁপিয়ে প্রতিধ্বনি উঠল হুয়া হুয়া। দুনিয়ার সব শিয়াল একসঙ্গে ডাকছে। 2টো শিয়াল তার সামনে দিয়েই ছুটে গেল। বিমল চক্রবর্তী টর্চের আলো ফেলতেই শিয়াল 2টোর চোখ জলজল করে উঠল। লাঠি উঁচিয়ে সামনে তেড়ে যেতেই তারা পালিয়ে গেল ঝোপের মধ্যে। হঠাৎ বিমল চক্রবর্তীর মনে হলো কি একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে, কিন্তু গন্ধটা কোথা থেকে আসছে ধরতে পারলেন না। ভাবলেন ঝোপের ভেতর হয়তো কোনো কুকুর টুকুর মরে পড়ে থাকবে। পকেট থেকে রুমাল বার করে নাকে চাপা দিলেন তিনি। হঠাৎ টর্চের আলো ফেলতেই দেখলেন 100 গজ দূরে একটি লোক দাঁড়িয়ে আছে। রোগা লম্বা আধ বয়সী একটি লোক, খালি পা, পরনে আধময়লা ছোট ধুতি, খালি গা, পিঠের ওপর ফেলা খেপলা জাল, ডান হাত দিয়ে মুঠো করে ধরা, বাঁ হাতে ধরা একটি লাঠি। লোকটি যেন ভুঁই ফুঁড়ে বেরোলো। এই তো কিছুক্ষণ আগে টর্চের আলো সামনে অনেক দূর পর্যন্ত ফেলেছিলেন, কই তখন তো কাউকে দেখতে পাননি। বিমল চক্রবর্তী হাঁক পারলেন, এই কে রে তুই? লোকটি কাচুমাচু ভাবে দাঁড়িয়ে রইল। বিমল চক্রবর্তী কাছে আসতেই বলল, পেন নাম আমারে চেনবেন না, আমার নাম করালি, খালধারে থাকি। এত রাত্রে কোথায় যাচ্ছিস? মল্লিকপুর ঘাটে। এই সময়টা যমুনায় খয়রা মাছ ওঠে। এত রাতে? আগে আমরা জেলে লোক, রাত বেরাতে তো আমাদের কাজ বাবু। চেহারা দেখে বিমল চক্রবর্তীর কোনো সন্দেহ রইল না, লোকটি খাঁটি জেলে, চোর ডাকাত নয়। মল্লিকপুরের ঘাট তার বাড়ি থেকে আধ মাইলের মতো পথ। যাক, এতটা পথ তবু একজন সঙ্গী পাওয়া গেল। লোকটি বলল, আপনি আগে আগে আলো ফেলে যান কর্তা,
আমি আপনার পেছন পেছন আছি। বিমলবাবু গল্প করতে করতে পথ চলতে লাগলেন। করালি বলল তাদের বাড়ি ছিল নভারণ। যশোর জেলার এই গ্রাম থেকে বছর খানেক হলো এখানে এসেছে। বাড়িতে বউ আর 2 ছেলে মেয়ে আছে। যমুনা নদীতে মাছ ধরে গোবরডাঙ্গা বাজারে রোজ সকালে মাছ বিক্রি করে। সারা রাত মাছ ধরে। দুপুরে ঘুমোয় করালি। বিমলবাবুকে ভালো করে চেনে। বিমলবাবু যে ভালো নাটক করেন তাও জানে, তবে কোনো নাটক সে দেখেনি। করালির কথাগুলি পেছন থেকে ভেসে আসছিল, কিন্তু কোনো পায়ের শব্দ শোনা যাচ্ছিল না। একটা লোক পেছনে পেছনে আসছে, তার কথা শোনা যাচ্ছে, অথচ তার পায়ের শব্দ নেই। এক সময় বিমলবাবুর মনে হলো করালি বোধহয় পিছিয়ে পড়েছে। পেছনে ফিরে তাকিয়ে দেখেন সত্যি কেউ নেই। আবার টর্চ জ্বালাতেই তিনি দেখলেন এই তো করালি তার থেকে মাত্র 2 গজ পেছনে। বিমলবাবু বললেন, তুই কোথায় ছিলি? করালি বলল, কেন কর্তা, আমি তো আপনার সাথে সাথে আসতেছি। বিমলবাবু ভাবলেন তাই হয়তো হবে, তারই দেখার ভুল। না, বয়স হচ্ছে, এবার হাবড়ায় গিয়ে চোখের ডাক্তারকে দেখিয়ে আসবেন। পরদিনও খাল পার হয়ে বটগাছের কাছে আসতেই করালির সঙ্গে দেখা হলো বিমলবাবুর। কিরে, আজও দেখা হয়ে গেল যে? হ্যাঁ কর্তা, এই সময় যে আমি রোজ কাজে যাই। কাল কিরকম মাছ পেলি? অতি সামান্য, বর্ষার জল না পেলি তেমন মাছ ওঠে না, পাকঘাটাই সার। আজও ঠিক তেমনি খটকা লাগলো বিমলবাবুর। করালির হাঁটাটা যেন কেমন কেমন, যেন কেউ মেঘের ওপর দিয়ে আলতোভাবে হেঁটে যাচ্ছে। ভালো করে টর্চ ফেলে করালিকে দেখে নিলেন বিমলবাবু। কি রোগা লোকটা, মুখটা কি সরু, একেবারে যেন ছোট্ট একটা ঝুনো নারকোলের খোলা। মুখে টর্চের আলো ফেলতেই করালি যেন অস্ফুট আর্তনাদ করে উঠল। করালি বলে উঠল, চোখে বাতি ফেললে জ্বালা করে, বলেই খিলখিল করে হেসে উঠল। বিমলবাবু অবাক হয়ে তাকালেন করালির দিকে। হাসিটা কি বিশ্রী! প্রতিবারই দেখা হয় ওই একই জায়গায়, আর প্রতিদিন যে বিমলবাবু একই সময় ফেরেন তাও নয়। যেমন আজ ষষ্ঠীর দিন ফুল রিহার্সাল ছিল বলে ফিরতে রাত 1টা হয়ে গেল, অন্যদিন 11টা হয়। কিন্তু আশ্চর্য, এই এত রাতেও ঠিক ওই একই জায়গায় দেখা হয়ে যায় করালির সঙ্গে। বিমলবাবু অবাক হয়ে বললেন, তোমার সঙ্গে দেখছি রোজই দেখা হয়ে যাচ্ছে, তোমার কি ব্যাপার বলো তো বাপু? যখনই যে সময় ফিরি তোমার সঙ্গে দেখা হয়। করালি হেসে জবাব দিল, আমার মাথায় টনক আছে কর্তা, আপনি যখন আসেন তখন টের পাই। বিমলবাবু বললেন, তাই দেখছি। করালি বলে, কাল আসছেন তো কর্তা? বিমলবাবু বলেন, না হে, কাল থেকে তো থিয়েটার আরম্ভ হচ্ছে, রাতগুলি গৈপুরেই কাটাবো, তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। তুমি বরং পারলে থিয়েটার দেখে যেও, আমার পাঠ কেমন লাগলো জানিও কিন্তু। করালি বলল, ইয়ে পরে আপনার পালা আবার কবে হবে? ইচ্ছাপুরে হবে না? বিমলবাবু বললেন, বঙ্গে বর্গিটা কালী পুজোর সময় করতে বলেছিল, কিন্তু আমি থাকতে পারবো না, আমি লক্ষ্মী পুজোর পর বেড়াতে বেরোচ্ছি। পাটনা রাজগীর হয়ে গয়া যাব, বাবার পিণ্ডিটা এবার দিয়ে আসবো। হঠাৎ করালি আরো কাছে এগিয়ে এলো। বিমলবাবুর নাকের কাছে একটা বিশ্রী গন্ধ পেলেন। গন্ধটা আসছে করালির গা থেকে, বোধহয় আষ্টে গন্ধ। করালি বলল, গয়া যাচ্ছেন? বিমলবাবু বললেন, হ্যাঁ, তাই তো যাওয়ার ইচ্ছে। কবে গয়া যাচ্ছেন? কালী পুজোর দিন ওখানে থাকার ইচ্ছা আছে, অমাবস্যার দিনে পিণ্ডদান করব। কেন, তুমি এ কথা জিজ্ঞাসা করছো কেন? করালি বলল, আপনি যদি যান তাহলে আমিও যাই, আমার বাবার কাজটাও সারে ফেলি।
বিমলবাবু কথাটা শুনে প্রসন্ন হতে পারলেন না। উটকো একটা লোক, চাল চুলো নেই, যার চেহারা আর পরিচয় পেয়েছেন এ কদিনে, তাতে গয়া পর্যন্ত যাবার খরচ আছে কিনা সন্দেহ। বুঝলেন, সুযোগ বুঝে ঘাড়ে চাপতে চায়, আর সঙ্গী হিসেবেও লোকটি মোটেই সুখপ্রদ নয়। বিমলবাবু বললেন, গয়া যাবার খরচ কিন্তু অনেক। করালি বলল, টাকা যা লাগে আমি দেব কর্তা। বিমলবাবু বললেন, তা যেতে পারো এখান থেকে শিয়ালদা, সেখান থেকে পাঠানকোটে চাপবে। আমি তো অনেক ঘুরতে ঘুরতে যাচ্ছি কি না। বিমলবাবু বেশ সন্ত্রস্ত হয়েই কথাটা বললেন। লোকটি আবার তেমন বিশ্রীভাবে হেসে উঠল। তারপর বলল, কালী পুজোর দিন আমি নিজেই গিয়ে হাজির হব কর্তা। আপনি শুধু আমায় একটু সাহায্য করবেন, তাহলেই হবে। বিদেশে আপনজনের সাহায্য ছাড়া তো জাতি পারি না। এড়াবার জন্য বিমলবাবু বললেন, আচ্ছা আচ্ছা, সে হবে। পাটনা, রাজগীর, নালন্দা ঘুরে বিমলবাবু তার স্ত্রী ও একমাত্র ছেলে শঙ্করকে নিয়ে কালী পুজোর আগের দিন গয়ায় হাজির হলেন। গয়ায় বাবার কাজ করেই তারা কলকাতা ফিরে যাবেন। পরদিন সকালে সাইকেল রিক্সা করে যেতে যেতে হঠাৎ বিমলবাবুর করালির কথা মনে পড়ে গেল। করালি আসবে বলেছিল, কিন্তু আবার ভাবলেন পাগলের খেয়াল। গয়া কি একটুখানি রাস্তা? আর তাছাড়া বিমলবাবু কোথায় উঠেছেন না উঠেছেন তা করালি কি করে জানবে? কোনো কাণ্ডজ্ঞান নেই লোকটা। স্ত্রী বললেন, এদিকে ওদিকে তাকাচ্ছ কেন? না, একটা লোক আসবে বলেছিল। কে বলো তো? পান্ডা? না, সে তুমি চিনবে না, আমাদের ইছাপুরের লোক। কিন্তু মন্দিরের দিকে যেতে যেতে বিমলবাবুর যেন কেন মনে হতে লাগলো করালি আসবে, করালি আসবে। মন্দিরের কাছেই পান্ডা এসে ধরল। পান্ডার নাম শিবপ্রসাদ। পান্ডা প্রথমে মন্দিরে নিয়ে গেল। বাইরে থেকে পাদপদ্ম দর্শন করে বিমলবাবু মাথা মোড়ালেন। তারপর স্নান করে ফল্গু নদীর বিস্তীর্ণ বালুর ওপর বসে পিতৃপুরুষের তর্পণ করলেন। তর্পণের পর পিণ্ডদান করলেন। ও স্ত্রী আর ছেলে সে সময় মন্দিরে দাঁড়িয়ে পিণ্ডদান করে সবে উঠেছেন। এমন সময় সামনে তাকাতেই চমকে উঠলেন বিমলবাবু। তার সামনে দাঁড়িয়ে করালি। করালির গায়ে সাদা চাদর, পরনে সেই ধুতি, কিন্তু তার পিঠে ফেলা তেমনই একটা খেপলা জাল। লোকটা কি পাগল? জাল কাঁধে করে এত দূর চলে এসেছে। করালি, তুমি কখন এলে? বিমলবাবু প্রশ্ন করলেন। করালি বলল, এই মাত্র আপনারে কইছিলাম আসবো, খুঁজতে খুঁজতে ঠিক ধরে ফেলেছি। জাল নিয়ে এসেছো কেন? এখানেও কি মাছ ধরবে নাকি? ওটা অভ্যাস হয়ে গেছে কর্তা, জাল আর জল ছাড়া চলতে পারি নে। আপনার কাছে একটা অনুরোধ কর্তা, আমার পয়সা করি নেই, আমার বাপের নামে যদি একটা পিণ্ডি দিয়ে দেন পান্ডাজিরে বলে। বাপ বড় কষ্ট পাচ্ছে, পেরেত লোকে বড় কষ্ট কর্তা। ফল্গু নদীর বিস্তীর্ণ চরে শত শত লোক পিণ্ডি দিচ্ছে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। বিমলবাবু এইমাত্র পিতৃতর্পণ করে উঠলেন। পিণ্ডদানও শেষ হয়েছে তার। নরক থেকে তার পিতা উদ্ধার পেয়েছেন। ছেলের কর্তব্য সমাধা করলেন এতদিন পরে। মনটা তাই প্রসন্ন। তাই তিনি বললেন, ঠিক আছে পান্ডাজি, আর একটা পিণ্ডদান হবে। এই করালি আমার দেশের লোক আছে, এর বাবার নামে একটা পিণ্ড তৈরি করুন। নতুন করে আবার সব ব্যবস্থা হলো। করালিকে পান্ডা জিজ্ঞাসা করলেন, আপনার পিতাজির নাম কি আছে? করালিচরণ দাস। করালি উত্তর দিল। বিমলবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার নাম জিজ্ঞাসা করছে না, তোমার বাবার নাম। ওই তো বললাম, করালিচরণ দাস। তোমার নামও যা, তোমার বাবার নামও তাই। বিমলবাবু একটু রেগে গেলেন।
করালি এবার বেশ রাগ করে জবাব দিল, বলছি তো এক নাম। পাণ্ডা করালি দাসের নামে পিণ্ড উৎসর্গ করল। উৎসর্গের শেষে পিণ্ড জলে ভাসাবার জন্য নিয়ে গেল করালিচরণ। পাণ্ডা শিউরতন বলল, আপনার খুব জান পেহচান আদমি বুঝি? বিমলবাবু বললেন, না মানে তেমন কিছু নয়। শিউরতন বলল, যখন মন্ত্র পড়ছিলাম তখন ওর চোখ দুটো যেন জ্বলছিল। ওহ, কি ভয়ানক চোখ। এর মধ্যে বিমলবাবুর ছেলে ও স্ত্রী ফিরে এলো। বিমলবাবুর ছেলে শঙ্কর বলল, কার কথা বলছেন পাণ্ডাজি? বাবুজির দেশের একটি লোক পিণ্ডি দিতে এসেছিল। দেশের লোক? কে বাবা? শঙ্কর জিজ্ঞাসা করল। বিমলবাবু বললেন, তোদের বলা হয়নি। থিয়েটারের মহলা দিয়ে ফেরার সময় রোজ রাতে ইছাপুরের রাস্তায় করালি দাস বলে একটি লোকের সঙ্গে দেখা হতো। লোকটি ওই সময় মাছ ধরতে যেত। লোকটি আমায় বলেছিল পিণ্ডি দিতে গয়ায় আসবে। কার পিণ্ডি? তার বাবার। আশ্চর্য, তার নামও করালি দাস। লোকটি কিরকম দেখতে বলো তো? রোগা লম্বা মতো? হ্যাঁ হ্যাঁ, তুই চিনিস? শঙ্করের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, তুমি বলছো কি বাবা? ওই করালি দাস তো 1 বছর আগে যমুনায় মাছ ধরতে গিয়ে জলে ডুবে মারা যায়। তুমি সেই সময় গ্রামে ছিলে না, আমি দেখতে গিয়েছিলাম। বর্ষাকালে জলের তোড়ের মুখে পড়ে যায়, আর উঠতে পারেনি। গাইঘাটা পুলের কাছে ডেড বডি পাওয়া গিয়েছিল। বিমলবাবু বলে ওঠেন, হতেই পারে না, জল জ্যান্ত লোক, এইমাত্র সে এখানে ছিল। যে মারা গেছে সে হয়তো তার বাবা। যে মারা গেছে ভালো করে জানি, সেই করালি দাস। তার বউকেও আমি দেখেছি। বিমলবাবু বললেন, বেশ, চল তোকে দেখাচ্ছি। ওই তো করালি ওই দিকেই গেছে। তখন বাপ ছেলেকে নিয়ে বিস্তীর্ণ বালুভূমিতে করালির সন্ধানে বের হলেন। ফল্গু নদীর তীর জনাকীর্ণ। চারিদিক খুঁজে কোথাও করালিকে পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে বোদিগয়ার দিকে আর একটু এগিয়ে যেতে বিমলবাবু হঠাৎ চিৎকার করে উঠলেন, আরে ওই তো করালি। শঙ্কর লক্ষ্য করল প্রায় 200 গজ দূরে একটি রোগা মতো লোক হেঁটে যাচ্ছে হনহন করে। তার গা সাদা চাদর দিয়ে ঢাকা, বা কাঁধে ফেলা একটি জাল। লোকটি ডান হাতে দিয়ে কি যেন খেতে খেতে যাচ্ছে। বিমলবাবু চিৎকার করে উঠল, করালি, করালি! আশ্চর্য, করালি থামল না, বরং চলার গতি বাড়িয়ে দিল। বিমলবাবু বললেন, শঙ্কর, ছুট লাগা, ওকে ধরতেই হবে। তখন দুজনেই ছুটতে লাগলেন। কিন্তু কি আশ্চর্য, করালিকে কিছুতেই ধরা যাচ্ছে না। যতই ছুটছে ততই মনে হচ্ছে করালি সেই একই দূরত্বে হেঁটে চলেছে। বিমলবাবু ও শঙ্কর তার পিছনে পিছনে ছুটছেন। পরন্ত বেলায় ফাঁকা বিস্তীর্ণ নদীর তীরে কনকনে ঠান্ডা হাওয়া হু হু করে বয়ে চলেছে। তারপর এক সময় ক্লান্ত হয়ে ওরা বালুর ওপর বসে পড়লেন। প্রচণ্ড পিপাসায় দুজনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেই অবস্থায় দুজনেই দেখতে পেলেন একটি সাদা ছায়ামূর্তি অনেক দূরে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে ওদের দুজনের সারা শরীর এক অজানা আতঙ্কে শিরশির করে উঠল। ওদের অচৈতন্য দেহ ফল্গুর ধুধু বালুভূমির ওপর লুটিয়ে পড়ল। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আগামী পর্বে হাজির হব ভিন্ন স্বাদের আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন স্বল্প কথার গল্পকথক। নমস্কার।